দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ইহসান জুয়েল। আমরা শুরুতে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, বিশেষ করে যারা আইটি খাতে চাকরির জন্য অপেক্ষা করছেন, যারা এই পথে তাদের নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের মনে এখন নানা প্রশ্ন, নানা সংশয়। কারণ একটা সময় ছিল যখন দেশে আইটি খাতে চাকরির একটা সোনালী অতীত ছিল, অর্থাৎ খুব অল্প কিছু যোগ্যতা থাকলেও আপনাকে নেয়ার জন্য মানুষ বসে থাকতো। কিন্তু কোভিড পরবর্তী সময়ে ব্যাপক নিয়োগ এবং পরবর্তীতে অর্থনৈতিক এক ধরনের যে মন্দা চলছে, সেটার কারণেও কিন্তু এই ক্ষেত্রে চাকরি নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি যেমন আমরা দেখি, একই সাথে আমরা দেখছি যে যারা চাকরি প্রার্থী কিংবা যারা এর মধ্যে চাকরি করছেন, প্রাথমিকভাবে চাকরি করছেন, প্রাথমিক স্তরে আছেন, তারা কিন্তু নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে এই চ্যালেঞ্জ উতরানোর সহজ কিছু পথ বলে দিতে, এই চ্যালেঞ্জ কিভাবে আপনি মোকাবেলা করবেন এবং সামনের দিনগুলোতে পরিকল্পিতভাবে কিভাবে আপনার ভবিষ্যৎটা গড়ে তুলবেন, সেই বিষয়গুলো আমরা আজকে জানানোর চেষ্টা করব। আমরা কথা বলবো কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করেও অনেকেই কেন চাকরি পাচ্ছেন না, এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন কোড অ্যান্ড রান আইটির সিও সাগর চৌধুরী। সাগর ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ আসান ভাই, টিভিএনের দর্শকদের সামনে আমন্ত্রণ জানানোর জন্য এই সুন্দর সন্ধ্যায়। দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে। আপনিও কিন্তু যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমাদের সম্মানিত অতিথি চেষ্টা করবেন সেই প্রশ্নের উত্তর দিতে। এবং একই সঙ্গে অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজেও লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, মন্তব্য জানাতে পারবেন, পরামর্শ জানাতে পারবেন। আমরা চেষ্টা করবো সেই সব প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি সাগর ভাই। সেটি হলো, আমরা শুরুতে এক ধরনের ভূমিকা দেওয়ার চেষ্টা করছিলাম যে আইটি খাতে চাকরির কি অবস্থা এখন। কারণ যখনই আমেরিকায়, বিশেষ করে আমাদের কমিউনিটির কথা যদি বলি, অনেকেই মনে করেন যে শর্টকাট পথ কিংবা খুব সহজ একটা পথ আছে, আপনি আইটির কিছুদিন কোর্স করবেন, কিছুদিন ট্রেনিং করবেন, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনাদেরও প্রতিষ্ঠান আছে যারা এই পথটা দেখিয়ে দেয়। এই পথ দিনে দিনে কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। এখনকার চাকরির বাজারে কি অবস্থা, সেটা দিয়ে শুরু করতে চাই। কারেক্ট। সো থ্যাংক ইউ আসান ভাই, খুব ভালো একটা অ্যানালজি আপনি দিয়েছিলেন শুরুতে। আমি তারপরে সোনালী অতীত বলবো না, ভবিষ্যৎটা খুবই সুন্দর, বাট বর্তমানটা একটু টাফ ডেফিনেটলি, রাইট? সো আপনারা সবাই জানেন, আমি বারবারও আসি, যখনই আসি টিভিতে কিছু ডাটা উপাত্ত দেওয়ার, জরিপের দেওয়ার চেষ্টা করি বাজারে কি হচ্ছে। এন্ড আই গট সো মেনি কলস ফ্রম স্টুডেন্টস এন্ড গার্জিয়ানস, রাইট? সো রাইট নাও বাজার, আমরা জানি, আমরা সবাই জানি 2023-এর দিকে যখন একটা স্ট্যাগনেশন যেটা বলে, রীতিমতো একটা মন্দার মতো জব মার্কেটে চলছিল, যখন টপ S&P 10 কোম্পানিগুলো বিশাল পরিমাণে লে অফ করে। সো যখন বড় প্লেয়াররা, আবার বড় কোম্পানিরা লে অফ করে, তখন ছোট ছোট কোম্পানিরা সেই পথ ধরেই ধরে। ওরা একটা আতঙ্কের মধ্যে পড়ে যায় যে বড় প্রতিষ্ঠানগুলো এই অবস্থা, আমার অবস্থা কি হবে। কারেক্ট। সো আমেরিকার বড় কর্পোরেশনগুলো ফিসক্যালি ভেরি কনজারভেটিভ এন্ড ভেরি রেসপন্সিবল। ওরা কেন they have accounting, very strong accounting, right? Why all top S&P 100 companies are based in here? কেন? এর কারণটা হলো they do some stuff অন্য দেশে করতে পারে না, কালচারটা এরকম নাই। যেমনটা কি, অলওয়েজ প্রিডিক্ট নেক্সট কোয়ার্টারে কি হয়, নেক্সট কোয়ার্টারে মার্কেটটা কিভাবে যাবে, নেক্সট কোয়ার্টারে বিনিয়োগ কতটুকু হবে, নেক্সট কোয়ার্টারে ইন্টারেস্ট রেট কতটুকু হবে, রাইট? এর মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের অডিট হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিল অথবা মানি গুলো বিনিয়োগ হয়। সো লেটস সে আমি একটা কোম্পানির ডিরেক্টর, আই হ্যাভ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ফর নেক্সট কোয়ার্টার। সো ওই বিলটা পাস হলো আগের কোয়ার্টারে। সো আমার এই নেক্সট কোয়ার্টারে এত পরিমাণ এক্স অ্যামাউন্ট অফ ডলার আমার খরচ করতে হবে পেরোলের জন্য, আমার সিনিয়র ইঞ্জিনিয়ার ওর জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য। সো আমার মাথায় কিন্তু অলরেডি সবসময় একটা ক্লক ঘুরতেছে, রাইট? এই এতটুকু টাকা আছে, এতটুকুর ভিতরে আমার হায়ার করতে হবে, কাজও আদায় করতে হবে এবং আমার ডেলিভারি দিতে হবে। সো ফিসক্যালি কোম্পানিগুলো ভেরি কনজারভেটিভ। সো তারা যখন দেখে বড় বড় কোম্পানিগুলো লে অফ করতেছে, দ্যাট মিনস মার্কেটে একটা অস্থিতিশীল পরিস্থিতি আজ করতে পারে। তো এর একটা কারণ কিন্তু আপনি অলরেডি বলেই দিয়েছেন, এর একটা কারণ কিন্তু আমাদের কারেন্ট ইকোনমিক অবস্থা এবং ইন্টারেস্ট রেটের যে অবস্থাটা চলতেছে, রাইট? সো ওইগুলো কিন্তু এফেক্ট করে, সব কোম্পানি এফেক্ট করে। এফেক্টটা কিন্তু তড়িৎ গতিতে হয় না, এফেক্টটা একটা ড্রপ ডাউন আস্তে আস্তে হয়। সো ওইটা আমরা দেখতে পেরেছিলাম 2023-এর দিকে। এর আগের 2 বছর আমরা এত পরিমাণ নিয়োগ দিছি, বিশেষ করে কোভিডের সময়, রাইট? উই ওয়ার রিয়েলি বিজি।
বাট 23-এর পরে দেখা যায় যে জিনিসটা আস্তে আস্তে শ্রিং হতে হতে এখন একটা স্থিতিশীল পরিস্থিতি আসার পথে যাচ্ছে, ওকে। বাট ইট উইল টেক টাইম, ইটস নট গোনা চেঞ্জ নেক্সট নাইট অর নেক্সট ডে। মানে এটার সাথে কি ইন্টারেস্ট রেটের, অর্থাৎ যে কোনো কোম্পানি, সেটা শুধুমাত্র আইটি কোম্পানি নয়, আমরা আলোচনা করছিলাম যে ইন্টারেস্ট রেটের একটা সম্পর্ক আছে, অর্থাৎ যখন ইন্টারেস্ট রেট কম থাকে তখন কিন্তু অনেক কোম্পানি তারা মার্কেটে আসার প্ল্যান করে এবং নতুন নিয়োগ দেওয়ার বিষয় আছে। এটা একটু জানতে চাই আপনার কাছে, এই বিষয়টা ব্যাখ্যাটা কি? সো আমাদের ইউনাইটেড স্টেটের সবচেয়ে বড় ফানেল, টেকের সবচেয়ে বড় ফানেল দুইটা জায়গা থেকে বেস হয়। এক হলো সিলিকন ভ্যালি and the second thing হলো নিউ ইয়র্ক স্টেটে, রাইট? ওইখানে স্টার্টআপ কালচারটা ভেরি ভেরি কমান্ডেবল। সিলিকন ভ্যালিতে সব স্টার্টআপ হয়। স্টার্টআপ মিনস একটা কোম্পানি যখন অঙ্কুরে থাকে, একদম ছোট অবস্থায়, তখন তারা বিনিয়োগ আকর্ষণ করে। সো বিনিয়োগ আকর্ষণ করে ভেঞ্চার ক্যাপিটালিস্টের মাধ্যমে, রাইট? টাকা নিয়ে বসে আছে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা। ইউ হ্যাভ টু গো অ্যান্ড পিচ ইয়োর আইডিয়া যে নেক্সট আমি কি অ্যাপ্লিকেশন তৈরি করতেছি বাজারের জন্য। And after your pitch, ওনারা আপনার উপর বিনিয়োগ করে। না, ওই টাকাটা কোথা থেকে তো আসতে হয়। সো ওইটা নির্ভর করে কারেন্ট ইন্টারেস্ট রেটের উপরে, রাইট? সো ইন্টারেস্ট রেট ইজ সো ইম্পর্টেন্ট ইন দিস সেন্স। যদি আমার ইন্টারেস্ট রেট আমার ব্যাংক থেকে কম টাকায় আমি আনতে পারি, 0% or 2% or 3%, তাহলে আমি আরো বেশি বিনিয়োগ করতে পারবো আমার কোম্পানির মাধ্যমে। সো এটা একটা ট্রিকল ডাউন ইকোনমিক্স, যেটা রেগানের ভাষায় ট্রিকল ডাউন ইকোনমিক্স, ওইটা এফেক্ট হয়। এবং এটা শুধুমাত্র আইটি খাতের জন্য নয়, অর্থাৎ সব ধরনের বিনিয়োগের সাথে কিন্তু এটা সম্পর্কিত, সব ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত। আমি জেনারেলাইজ করতেছি কর্পোরেট আমেরিকা, সো সব কোম্পানি কিন্তু এফেক্ট হয় ইন এন্ড আউট, রাইট? একেবারে স্পেসিফিক আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো নতুন একজন গ্রাজুয়েট যখন কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে তিনি বের হন, তখন তিনি চাকরি পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ নতুন তিনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন? কারেক্ট। সো একটা সময় ছিল রিসেন্ট গ্রাজুয়েট যারা করতো, সিএস থেকে বের হয়েছে, কম্পিউটার সায়েন্স থেকে বের হয়েছে, রাইট? দে অলমোস্ট এন্টাইটেল টু গেট অ্যান ইন্টার্নশিপ, পেইড ইন্টার্নশিপ অর মেবি আ জব। রিক্রুটাররা বসে থাকতো, রাইট? আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, বসে থাকতো ইন্টার্নশিপে ডাকার জন্য, রাইট? এখন কি হইতেছে, আমি আমার পার্সোনাল কোম্পানির এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা গত মাসে আমার কোম্পানি জুনিয়র লেভেল ডেভেলপার আমরা হায়ার করবো। সো এটার জন্য রিক্রুটারের সাথে কথা বলতেছিলাম আমরা। সো ও পোস্ট করলো লিঙ্কডইনে, পোস্ট করলো যে জুনিয়র লেভেল ইঞ্জিনিয়ার লাগবে, বেতন এত হাই না যদি আপনার জুনিয়র লেভেল, রাইট? এন্ড দেন বেতন এত হাই না। Within 2 days, recruiter came back, email দিল আমাদেরকে, বললো within 2 days she has received more than 850 email or 850 application. Okay, 850, right? Per day 400 করে একটা অ্যাপ্লিকেশন হইতেছে একটা মিড লেভেল কর্পোরেশনে। না, এখন আপনি যদি বড় কোম্পানিতে যান, নাম্বারটা আরো হাই হবে। সো চিন্তা করেন, জব ওপেনিং এবং জব অ্যাপ্লিকেন্ট, এটার কিন্তু ভারসাম্য এখনো আসে নাই। আচ্ছা, we have jobs, don't get me wrong, we have jobs, but too many applicant বাজারে, রাইট? প্রচুর এখন গ্রাজুয়েট বের হচ্ছে, কারেক্ট। সেই তুলনায় চাকরির বাজারটা তো তৈরি হচ্ছে, চাকরি বাজারটা তৈরি হচ্ছে না। তার মানে এখানে কম্পিটিশনের বিষয়টা আছে, হাই কম্পিটিশন, রাইট? অ্যানাদার থিং, গত 10 বছরে আমেরিকান ইউনিভার্সিটি সিস্টেম, আমিও একটা ইউনিভার্সিটি অ্যালুমনাই, সো আই নো হাউ দ্য প্রসেস গোজ, রাইট? আমেরিকান কলেজগুলোতে যেটা একটা ফেল করছে ওরা অ্যাডমিনিস্ট্রেটিভলি, রিক্রুটমেন্টে ওরা খুব একটা ভালো করে নাই। রিক্রুটমেন্ট মানে কি, লেটস সে আমার এভরি ইয়ার তো আমি গ্রাজুয়েট দিতেছি, ছাড়তেছি, সো ওদেরকে কিভাবে প্লেসমেন্ট করবো আমি, কোম্পানিগুলোকে কিভাবে ডাকবো, বলবো হে আমার কলেজ থেকে এই জিনিয়াস স্টুডেন্ট গুলো আসছে, জাস্ট গ্রাজুয়েট করছে, তোমরা ওদেরকে নিয়ে যাও, ওদেরকে কোনো এক্সপিরিয়েন্স দাও, তোমরা ওদেরকে প্লেসমেন্ট করো। ওইখানে আমেরিকান কলেজগুলো বিগলি ফেল করছে। সো ফলাফল কি হয়েছে, স্টুডেন্টরা অন দেয়ার ওন, তারা নিজেরা খুঁজতে হইতেছে, ঠিক মতো ক্যারিয়ার গাইডেন্স বা ক্যারিয়ার কনসাল্টিং যেগুলো বলতেছে ওইটা পাইতেছে না। সো দ্যাটস ওয়াই স্টুডেন্টরা একদম পথ হারিয়ে ফেলতেছে, মানে কি করতে চায় বা কি করতে হবে ওইটা খুঁজে পাইতেছে না। মানে তারা যখন পড়াশোনা শেষ করে চাকরির বাজারে বের হয়, একটা সময় হয়তো তাদের মধ্যে এই ধরনের কিছু বিষয়, সুপিরিয়রিটির বিষয় থাকে অনেক সময়, যে আমি তো কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে বেরোচ্ছি, আমি চাকরি পাবো না, কে পাবে? যারা হয়তো 3 মাস 6 মাসের কোর্স করছে তাদের চেয়ে তো আমি বেশি জানি, আমি 4 বছর পড়াশোনা করেছি। এই ধরনের বিষয়গুলো কি তাদেরকে কোনো সমস্যায় ফেলে? অ্যাবসলিউটলি, দ্যাটস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, রাইট? জ্ঞান আপনাকে হাম্বল করে প্রথমত, রাইট? আমরা যখন কলেজ থেকে বের হয় আমাদের কনফিডেন্স লেভেলটা রিয়েলি হাই থাকে, যখন আমরা কিন্তু দেখি না রিয়েল লাইফ কিরকম, রাইট? ওয়াজ দ্য স্ট্রাগল ইন জব সিচুয়েশন, রাইট? সো আমাদের এক প্ল্যান আসছিল যখন কলেজ থেকে বের হয়ে, এক প্ল্যান, এখন আর এক প্ল্যান। ওয়াই ইজ দ্যাট? দের ইজ টু ডিফারেন্ট থিং। আপনার গেমস রয়েছে সেমই, কিন্তু গেমের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে। এর মানে আপনাকে নতুন প্ল্যান অ্যাডপ্ট করতে হবে। আপনি আউট অফ কলেজ, ইউ আর এ ফ্রেশম্যান, আউট অফ কলেজ ইউ হ্যাভ এ সার্টিফিকেট,
আপনি দরকার কোনো না কোনো এক্সপিরিয়েন্স, সো দ্যাট আপনি আপনার পটেনশিয়াল এমপ্লয়ারকে বলতে পারেন, হেই আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, হায়ার মি। সো ওইটা আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা লেকিংস দেখতে পাচ্ছি, স্পেসিফিকলি আমাদের কমিউনিটি। মানে তার মানে আপনি বলছেন তিনি হয়তো থিওরিক্যাল বিষয়গুলো পড়াশোনা Correct. ভালো একটা জিপিএ নিয়ে তিনি বের হয়েছেন, Correct. কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জায়গায় গিয়ে তিনি Right. কিছুটা দুর্বল হয়ে পড়ছেন। absolutely. তাহলে এই যে গ্যাপটা, তার প্র্যাকটিক্যাল নলেজ যখন তিনি একই সাথে পড়াশোনা করছেন, নিঃসন্দেহে এটাকে আমরা ইতিবাচকভাবেই দেখবো যে তিনি 4 বছর পড়াশোনা করছেন, পড়াশোনার মধ্যে আছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে আছেন, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ যদি তার একটু বাড়াতে হয়, বাড়ানোর উপায়গুলো কি, কিভাবে তিনি বাড়াতে পারেন? রাইট। সো কেউ যদি কলেজে থাকে, যেমন আমার কাজিনরা অলরেডি কলেজে তারা সিএস করতেছে, আমার আপন ছোট বোনও সিএস করতেছে কম্পিউটার সায়েন্স, রাইট। সো আমি ওদেরকে যা বলি, রাইট, অথবা আমার স্টুডেন্টদেরকে যা বলি, যত আর্লি সম্ভব আপনার প্র্যাকটিক্যাল নলেজগুলো আহরণ করতে হবে। কিভাবে, রাইট? Right. সো ইউ লুক ফর সাম আনপেইড ইন্টার্নশিপ, you call some or send cold email to companies, hey, I'm very interested in your company, if you have some position, let me send an email, I would love to work for you. Okay, paid unpaid doesn't matter. So আপনার কি হইতেছে এক্ষেত্রে, কোম্পানি যদি আপনাকে নিয়ে নেয়, আপনি কাজ দেখতে পারতেছেন, প্র্যাকটিক্যাল নলেজটা আপনার এনহ্যান্স হইতেছে। রিয়েল লাইফ আর থিওরিটিক্যাল নলেজ ইজ টু ডিফারেন্ট থিং, রাইট? সো আপনার যত আর্লি সম্ভব আপনি যদি কোনো কোম্পানির সাথে কাজ করেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা, আইটির ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা ম্যাটার রিয়েলি হাই। আপনার ওই জিনিসটা বাড়লো, তখন কি হবে, আপনি যখন গ্রাজুয়েশন করবেন, আপনার রেজুমিতে অলরেডি ইউ ক্যান শো কেস ইউর এক্সপিরিয়েন্স, যেন আমি এই কোম্পানির সাথে কাজ করছি, এই প্রজেক্টে কাজ করছি, তাহলে আপনার চান্সটা হাই থাকে। নিঃসন্দেহে, কারণ একটা মানুষ কোথাও কাজ করেননি, আরেকজন কাজ করে এসেছেন, শুধুমাত্র কাজ শিখেছেন সেখানে তা নয়, ওয়ার্ক এনভায়রনমেন্ট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেটা হয় যে আপনি কাজ করার মতো টিমের মধ্যে আপনি কাজ করছেন, সব কিন্তু যারা নিয়োগ দেন তারা এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দেন, তখন তো তিনি এগিয়ে থাকবেন। রাইট, অ্যাবসলিউটলি। সো আরেকটা জিনিস আমি যেটা বলি, আমি একটা স্টুডেন্টকে মেন্টরিং করতেছিলাম, আমার মেন্টিস। সো ও গ্রাজুয়েট থাকা অবস্থায়, গ্রাজুয়েশন করার শেষ হয় নাই, এর আগ থেকে ওর 3rd ইয়ারে সম্ভবত আমার সাথে কাজ করা শুরু করে। And he been working, he was really interested in technology, like web development and application building এ ওইগুলো খুব ইন্টারেস্ট ছিল। সো একটা অ্যাপ্লিকেশন তৈরি করছে, যেটাতে সিম্পল অ্যাপ্লিকেশন, স্ট্যাটিক অ্যাপ্লিকেশন, যে আপনি নিজে অনলাইনে গেলে ওই অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন। অ্যাপ্লিকেশনটা কি, ইউজ কেসটা হলো নিউ ইয়র্কে হোমলেস প্রবলেম খুব বেশি, রাইট? লেটস সে আপনি একটা হোমলেস দেখলেন না, হোমলেস শেল্টারটা কত দূর আমি জানি না। সো দ্যাট পারসন, আমার স্টুডেন্ট, কি করলো, ডিপার্টমেন্ট অফ হোমলেস অর ডিপিএইচ আই বিলিভ নিউ ইয়র্কের, ওদের ডাটা থেকে সবগুলো হোমলেস শেল্টার এবং ফুড ব্যাংকের ইনফরমেশন নিয়ে একটা স্ট্যাটিক পেজে ও রেখে দিল। পরে এটা ওই পেজে গিয়ে আপনি যদি জাস্ট আপনার জিপ কোডটা ক্লিক করেন, তাহলে নিয়ার বাই কোন হোমলেস শেল্টার এন্ড নিয়ার বাই ফুড ব্যাংক আপনাকে দেখায় দেবে। সো ইউ হ্যাভ দ্যাট অ্যাড্রেস, ইউ ডোন্ট হ্যাভ টু স্ক্র্যাপ থ্রু ইন্টারনেট অল ডে। সো ওই অ্যাপ্লিকেশনটা তৈরি করার মাধ্যমে কি করলো, রেজুমিতে পোর্টফোলিওটা দিয়ে দিল। Within after graduation, within 2 months, he landed a job to top S&P 10 company. Okay, right? So because he can show his potential employer that, look, I have built something, and that's on Git, and you can access, you can see those results, right? So ওই ক্ষেত্রে আপনি নিজেকে আলাদা করে দেখাতে পারবেন। সো সবাইকে, যারাই আছে এখন রিসেন্টলি গ্রাজুয়েশন করতেছে বা নতুন মার্কেটে নামতেছে, আমি ওদেরকে আহ্বান করবো, আপনারা কিছু তৈরি করেন যেগুলো আপনার গিটে রাখেন, গিট পোর্টফোলিওতে রাখেন, রাইট? দ্যাট ইউ ক্যান শোকেস ইউর স্কিল টু ইউর পটেনশিয়াল এমপ্লয়ার। নিঃসন্দেহে তখন নিয়োগকর্তা তার ব্যাপারে অনেক বেশি আগ্রহী উঠবেন, কারণ তার ক্রিয়েটিভিটির বিষয়টাও এখানে প্রমাণ হচ্ছে যে তিনি এই সব কাজে আগ্রহী আছেন, করছেন, দক্ষতার প্রমাণ রাখছেন। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয়, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের কথা যখন আমরা বলি, তখন কিন্তু তার সাথে নেটওয়ার্কিং এর বিষয়টা চলে আসে। আপনাকে তো নেটওয়ার্কিং করতে হবে, অর্থাৎ আপনাকেও যেতে হবে, আপনার কাছেও আসতে হবে, নেটওয়ার্কটা ওপেন থাকতে হবে। এই নেটওয়ার্কিংটা কিভাবে বাড়ানো যায়? রাইট। সো প্রথম জিনিস, যদি আপনার জব সার্চিং এর ক্ষেত্রে হয় রেজুমি, সেকেন্ড থিং হবে আপনার নেটওয়ার্কিং, রাইট, এন্ড থার্ড থিং হবে আপনার টেকনিক্যাল স্কিল। সো ধাপে ধাপে আপনার রেজুমি ক্লিয়ার করলাম, নেটওয়ার্কিং ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো দেখা যায় যে এই প্রতিযোগিতামূলক বাজারে নেটওয়ার্কিং হয়ে যায় ডিল মেকার অর ব্রেকার। সো লেটস সে কিভাবে, আমার লিঙ্কডইনে অসংখ্য রিক্রুটার পিং করে। একটা মেয়ে আমাকে পিং করলো, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, রিসেন্টলি গ্রাজুয়েট, ও দেখছে আমার কোম্পানি, আমার দেখছে লিঙ্কডইনে, ও ইমেল করছে, হেই সাগর, তোমাদের কোম্পানি থেকে কোনো নিয়োগ চলতেছে, আমি একটা পোস্টিং দেখলাম, এই টাইটেল, তুমি কি আমাকে একটা রেফারেন্স দিতে পারবা তোমার রিক্রুটারকে, আমি রিয়েলি ইন্টারেস্টেড ফর অ্যান ইন্টার্নশিপ। সুন্দর। সো আমি দেখার পরে
I feel lazy, then next day আমি আমার রিক্রুটারকে ইমেলটা ফরওয়ার্ড করলাম, রাইট। ওকে, এন্ড দেন রিক্রুটার ওই মেয়েকে আবার ইমেল করলো, এন্ড দেন শি গট হায়ার্ড এজ অ্যান ইন্টার্ন ইন দ্যাট কোম্পানি। সো সি সিম্পল একটা লিঙ্কডিনের পিং করলো, সিম্পল একটা লিঙ্কডিনের টেক্সট বা ইমেল করলো, পরে ওই কোম্পানির একজন মানুষ রিক্রুটারকে বললো, সি নেটওয়ার্কিং ইন দ্য প্লে, রাইট? সো আপনাকে খুঁজে বের করতে হবে কে কোন কোম্পানিতে কাজ করতেছে, ওদেরকে পিং করা, ওদেরকে ইমেল করা, কোল্ড ইমেল। পিপল আর বিজি, ডোন্ট এক্সপেক্ট 1 or 2 ইমেল আপনাকে রিপ্লাই করবে, কিপ অ্যাপ্লাইং ফর দ্যাম, রাইট? এন্ড দেন সেকেন্ড থিং, আপনার এটা তো গেল আপনার অনলাইনে। অন সাইটে আপনি কি করতে পারেন, অনেক জব ফেয়ার আছে, টেকনোলজি বেসিস জব ফেয়ার, রাইট? ওইখানে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা গিয়ে ওর স্টার্টআপ ফাউন্ডাররা গিয়ে নতুন এমপ্লয়ি খুঁজে। নিউ ইয়র্কে এরকম আপনি যদি গুগল করেন অসংখ্য, প্রত্যেক মাসে এরকম জব কনফারেন্স হয়। ইউ গো দেয়ার উইথ ইউর রেজুমে, ইউল মিট উইথ পিপল, নট নেসেসারিলি আপনি একটা জব অফার বা ইন্টার্নশিপ অফার পেয়ে যাবেন, কিন্তু আপনার ওই যে নেটওয়ার্কটা হবে। টেক দেয়ার লিঙ্কডইন, send them message, right? 1 or 2 week pass by, they will give you some opportunity. ওই ক্ষেত্রে আপনি কিন্তু ওই অন্যান্য ক্যান্ডিডেট থেকে আগিয়ে থাকলেন। অর্থাৎ আপনি যে বলছিলেন 2 দিনে 850 জন, Correct. এই 850 জনের মধ্যে যাদের সাথে সম্পর্ক আছে, যাদের সাথে আগে থেকে নেটওয়ার্কিং করা আছে, Correct. তারা নিঃসন্দেহে ইজি অ্যাক্সেস পাচ্ছে। অ্যাবসলিউটলি। সো ওইটা খুবই ইম্পর্টেন্ট আপনার। সো দুইভাবে আপনার অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ভার্চুয়ালি কনফারেন্সে যোগ দিতে পারেন, অর অন সাইটে যে কোনো কনফারেন্সে জব ফেয়ারে যান আপনি, অর মেবি স্টার্ট আপ কোম্পানিগুলো যেখানে বসে ওইখানে যান। দুইটা সাইটের কথা বলতে পারে যারা নতুন স্টার্ট আপের ইন্টার্নশিপ যারা খুঁজতেছে নতুন স্টুডেন্টদের জন্য, খুবই ইম্পর্টেন্ট, রাইট? crunchbase.com, ইউ গো দেয়ার, ইউ ফাইন্ড অল দ্য লিস্টেড স্টার্ট আপ। আপনি ওইখান থেকে স্টার্ট আপগুলোকে ইমেল করা শুরু করেন। willfound.com, রাইট? ওইখানেও সব স্টার্ট আপ, রিসেন্ট স্টার্ট আপগুলা ওরা ইন্টার্নশিপ অথবা ট্যালেন্ট খুঁজে। ওইখানে আপনি প্রোফাইল ক্রিয়েট করেন, মানুষের সাথে নেটওয়ার্ক করতে চেষ্টা করেন। আজকের দিনে ইউ ডোন্ট হ্যাভ টু গো ফেস টু ফেস, আপনাকে যাইতে হবে না সাবওয়ে দিয়ে ম্যানহাটনে। ঘরে বসে আপনি কিন্তু অ্যাপ্লাই করে নেটওয়ার্কটা বাড়াতে পারেন, এন্ড সামওয়্যার আপনার জন্য কোনো একটা রোল ডেফিনেটলি ওয়েট করতেছে। এবং একই সাথে অনলাইন কনফারেন্স গুলো হতে পারে, বুট ক্যাম্প গুলো হতে পারে, Absolutely. এগুলো আসলে নেটওয়ার্কিং বাড়াতে কেমন সুবিধা? সো আপনি যদি বুট ক্যাম্পে জয়েন করেন, রাইট? সো ভার্চুয়ালি মিটিং, ভার্চুয়াল কনফারেন্স গুলা, ডেভ কনফারেন্স, ভার্চুয়াল ডেভ কনফারেন্স, ভার্চুয়াল টেস্টার্স কনফারেন্স সব সময় হয়, প্রত্যেক মাসেই হয়, আপনি গুগল করলে পাবেন। না, বুট ক্যাম্পে আপনি কেন যান? আপনার বুট ক্যাম্প আপনাকে দুইটা জিনিস দিবে, এক তো নেটওয়ার্কিং, তিনটা জিনিস দিবে, নেটওয়ার্কিং, দেন রেজুমি, এন্ড দেন অলসো আপনার যে টেকনিক্যাল স্কিলটা এনহ্যান্স করবে। সো ইউ গো দেয়ার, আপনি ওইখানে গেলে আপনার লাইক মাইন্ডেড পিপল পাবেন, এন্ড আপনি ওদের কাছ থেকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। ওরা কি ধরনের এক্সপিরিয়েন্স আছে, কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতেছে, ওরা কি ধরনের ইন্টারভিউ কোয়েশ্চেন ফেস করতেছে, ওইগুলো আপনি ওইখানে পাবেন। সো ইটস এ উইন সিচুয়েশন ফর এভরিবডি। সো আমি সবাইকে বলবো, যদি পারা যায়, ডেফিনেটলি গো ফর বুট ক্যাম্প, ডেফিনেটলি। এবং যারা কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করছে তাদেরকেও আপনি যেতে বলছেন। অ্যাবসলিউটলি। আসাম ভাই, শুনে অবাক হবেন, 30 to 35% আমার স্টুডেন্ট রিসেন্টলি কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট, ওকে, right? I got so many calls from guardians, right? Immigrant পিতামাতা, right? So যখন ওরা কলেজে পাঠায় একটা বাচ্চাকে, তখন আশা করে কলেজ গ্রাজুয়েশনের পর একটা জবের জন্য, রাইট? এন্ড ওই ছেলে বা মেয়ে জব পাইতে একটু স্ট্রাগল হইতেছে, জাস্ট বিকজ ওর ক্যারিয়ারের কোনো Goal set সেট করা করা নাই, এই জন্য, রাইট? সবাই তো সবকিছু পারে না, হি জাস্ট প্রবলি নিড সাম পুশ। অসংখ্য কল পাই এরকম বাবা মার, যে হেই সাগর ভাই, আমার ছেলেটাকে দেখেন কিছু করতে পারে না, গ্রাজুয়েশন করে বসে আছে 6 মাস, কিছু করা যায় কিনা। আমার প্রতিষ্ঠানে আসে, ইটস নট অনলি জাস্ট বুট ক্যাম্প, ক্যারিয়ার গোল সেট করা, ওইটাতে হেল্প করি, রাইট? দেখা যায় যে উইথিন 4 to 6 months দে ল্যান্ড এ জব। সো ইটস ভেরি, কি বলবো, সন্তুষ্টির জিনিস যখন দেখা যায় যে এরকম স্টুডেন্টরা জাস্ট তাদেরকে গোলের দিকে আপনি পুশ করলেন, ওরা খুব সুন্দর জব পেয়ে গেল। আমি একেবারে শেষ দিকে আছি, আপনার কাছে জানতে চাইবো যে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে আপনার কাছে আসতে হবে না, রাইট? সেইরকম কি পরামর্শ আপনি দেবেন যে আগে থেকেই তারা তাদেরকে প্রস্তুত করে নিচ্ছে, পড়াশোনা সময়ের কালীন তারা এটা করছে? Look for internship first of all, right? Build your network, okay? And then আজকালকার যুগে অনলাইনে অসংখ্য রিসোর্স আছে, you just go to YouTube, you will find that technology and good mentorরা ওইখানে ভিডিও রেকর্ডিং করে দিতেছে, রাইট? সো ওপেন সোর্স নলেজ, সো গো ফর ইট। সো আমি ডেফিনেটলি যারা আছে এখন গ্রাজুয়েশন করতেছে বা করার পথে, তাদেরকে বলবো, look for an internship আপনার গ্রাজুয়েশনের আগেই, রাইট? পেইড আনপেইড ডাজন্ট ম্যাটার। দেন গো, পারলে একটা বুট ক্যাম্পে জয়েন করেন যদি পারা যায়, না পারা গেলেও কোনো সমস্যা নেই। অনলাইনে অসংখ্য রিসোর্স আছে,
definitely you will get something. Still, if you have question, আমার প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। ক্যারিয়ার কনসাল্টিং or ক্যারিয়ার আপনার গোল সেট করার জন্য যতটুকু হেল্প লাগে আমরা উইদাউট এনি ফি করব। অনেক ধন্যবাদ সাগর চৌধুরী, আপনি নিঃসন্দেহে যে পরামর্শগুলো দিয়েছিলেন, যারা এখনো শিক্ষার্থী আছেন অর্থাৎ কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, তারা হয়তো তাদের গোলটা সেট করে নিতে পারবেন, কিংবা তারা হয়তো চ্যালেঞ্জগুলো আগেই জেনে নেওয়ার সুযোগ পাচ্ছেন যে আপনি শুধুমাত্র পড়াশোনা শেষ করলেই একটা চাকরি পেয়ে যাবেন, এমনটা যদি কারো ধারণা থাকে তাহলে সেখান থেকে বের হয়ে আসতে হবে। অনেক বেশি নেটওয়ার্কিং, অনেক বেশি স্কিল বাড়ানো, পার্সোনাল এক্সপিরিয়েন্স বাড়ানো, ইন্টার্নশিপ, সেসব কাজে নিজেকে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন। এবং ধন্যবাদ জানিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরবো আবারও, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত দিভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো নিউ ইয়র্কে যারা বাড়ির মালিক আছেন তাদের সবারই একটা দুশ্চিন্তার কারণ হয়ে থাকে বেসমেন্ট ভাড়া দেয়া, কিংবা এই বিষয়টা কবে নাগাদ লিগ্যাল হবে। আমরা অনেক বছর ধরে শুনতে পাচ্ছিলাম যে নিউ ইয়র্কে যেহেতু বাড়ির ক্রাইসিস অনেক বেশি মানুষ বাস করতে চান, নতুন বাড়ি আসছে না, তাই বেসমেন্টটা অনেক সময় শোনা যাচ্ছিল যে লিগ্যাল করে দেওয়া হতে পারে। এখন পর্যন্ত এটি ইলিগাল। তাই এই বিষয়টা কবে নাগাদ লিগ্যাল হবে সেটি যেমন জানবো, একই সঙ্গে জানবো বাড়ি বেচে কেনার ক্ষেত্রে নতুন যে নিয়মটি 17 আগস্ট থেকে কার্যকর করা হয়েছে সেটার প্রভাব কি পড়ছে, যারা বাড়ি কিনছেন তারা কতটা সেটা সম্পর্কে জানেন। এইসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন বেটার হোমস রিয়েলটির রিয়েলটর আসিফ এ চৌধুরী। আসিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ জুয়েল ভাই, ধন্যবাদ ভিউজ টিভিএন দর্শকদের। জি দর্শক, আপনারা যারা এই আলোচনায় যোগ দিতে চান, আমাদের টেলিভিশনের নাম্বারে দেখানো মোবাইল যে নাম্বারটি আমরা দেখাচ্ছি এই নাম্বারে টেলিফোন করে সরাসরি আপনারা যোগ দিতে পারবেন। আমাদের ফেসবুক পেজেও কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে, সেইখানেও আপনারা যে কোনো কমেন্টস কিংবা পরামর্শ জানাতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। আসিফ ভাই, এই যে নিউ ইয়র্কে আমরা বলছিলাম $1 মিলিয়ন কোশ্চেন, আসলে এই নিউ ইয়র্কের বাড়ির বেসমেন্ট কি লিগ্যাল হবে? এটা অলরেডি একটা প্রসেসের মধ্যে চলে আসছে। লাস্টে যে একটা ফ্লাড হয়েছিল সেই ফ্লাডের মধ্যে কয়েকজন লোকও মারাও গেছে। তো সিটিতে তখন যে হাউজিং যে ক্রাইসিসটা চলতেছে, আমাদের নিউ প্রায় মিলিয়ন মাইগ্রেন্ট আমরা অ্যাকসেপ্ট করেছি নিউ ইয়র্ক সিটিতে। তো ইজ এ শর্টেজ অফ হাউজিং নো ম্যাটার হোয়াট। আগেও ছিল, এটা এখন প্রকট আকারে দেখা দিচ্ছে। তো সিটি হিমশিম খাচ্ছে কোথায় এই যে লোক যে ইনফ্লাক্স অফ পপুলেশন যে আমাদের শহরে আসতেছে তাদের কোথায় দিবে, কারণ এটা তো ইনহিউম্যান যে একজনকে যদি জায়গা না দেওয়া, এটা সুস্থ একটা পরিবেশ না দেওয়া। এই জন্য সিটি 2-3 বছর আগে থেকেই একটা প্ল্যান নিয়েছিল যে কিভাবে এই যে ইনকামিং যে পপুলেশন তাদেরকে ফ্যাসিলিটেট করা যায়। তো একটা উপায় ছিল বেসমেন্টটা কিন্তু সেলার বেসমেন্ট এগুলো অনেক আগে থেকে ইউজ হচ্ছিল, বাট বিগত 8-10 বছর থেকে এটা ওয়াইড ওপেন হয়ে গেছে যে বেসমেন্ট ইজ রেন্টেড, পিপল আর রেন্টিং, পিপল আর লিভিং দেয়ার। বাট কথা হলো যে এটা হেলদি কিনা, এটা সময় উপযোগী কিনা, মানুষের বেনিফিটে আসতেছে কিনা, এবং সিটি এটা থেকেও কিন্তু লট অফ ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে। ইলিগাল যে কনভার্সন যেটা, সেটা থেকে যে এটা ইনকাম হচ্ছে, মানে এটা ওপেন সিক্রেট, কিন্তু কেউ লিগালি হচ্ছে না, এবং সেফটি ইস্যুটাও এটা বিরাট একটা ব্যাপার। এবং আপনি যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করলেন সেটা হলো যে সিটি রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে, কারণ যেহেতু এটা ইলিগাল, এটার কোনো লিজিং হয় না, কোনো এগ্রিমেন্ট হয় না, এবং এটার মাধ্যমে আসলে কি পরিমাণ অর্থ পাওয়া যাচ্ছে সেই বিষয়টাও লুকানো হয়। কিন্তু এত বেশি মানুষ এখন চাইলেও সিটি হয়তো বেসমেন্টের বাইরে ওভারলুকিং করছে, এবং সিটির এক ধরনের শিথিলতা আছে, কারণ সিটি যদি চায় যে জানতে আসলে কোন বেসমেন্টে ইলিগালি থাকছে, সেটা তো সিটি চাইলে পারে। 1, 2, 3 এটা 1, 2, 3 ব্যাপার। এরা একটা নেইবারহুডে জিপ কোডে গেলেই 100টা বাড়ির মধ্যে 99টা বাড়ি পাবে যে সামবডি ইজ লিভিং দেয়ার। তো ওইটা কোনো ইস্যু না। ওরাও চাচ্ছে না যে মানুষ রাস্তায় নেমে আসুক, কারণ এটা কোথায় দিবে? সিটির তো একটা রেসপন্সিবিলিটি আছে, স্টেটের একটা রেসপন্সিবিলিটি। তো স্টেটের মাধ্যমে কথা চলতেছে। অলরেডি একটা পাইলট প্রোগ্রাম নিউ ইয়র্কের কুইন্সের বা ব্রুকলিনের সাইপ্রাস এরিয়াতে হয়ে গেছে, এবং প্রায় 200 ইউনিটের মতো বেসমেন্ট লিগাল আছে, এবং সেটা আবার সিটির লোনের মাধ্যমেই হয়েছে। সিটি ফান্ডেড প্রোগ্রাম ছিল। তো ওটা সেটআপটা রেডি করার সময়, হ্যাঁ, ওটা সেটআপ করার জন্য, এবং ব্রুকলিনের সাম পার্ট অলসো যেগুলা গেট অন নেইবারহুড বলা যায়, যেগুলোকে আমরা বলি যে অফ নেইবারহুড,
সেগুলোতে সিটি ইনিশিয়েটিভ নিয়েছিল এবং এরা কোয়াইট সাকসেসফুল। তো এই জিনিসটা কন্টিনিউশন করতে হবে এবং আমাদের যারা কমিউনিটিতে লিডাররা যারা আছেন, যারা মেয়রের সাথে হরদম সাইডে বসে কথা বলেন, প্লিজ আপনাদের অনুরোধ করতেছি, বা টিভিএন এর যারা কর্মকর্তা আছেন, যারা এই সেনেটার স্টেটমেন্ট কংগ্রেসম্যানদের সাথে নিয়মিত যোগাযোগ, তাদের কাছে রিকোয়েস্ট করুন যে এই বেসমেন্ট প্রোগ্রামটা যেন যত তাড়াতাড়ি সম্ভব সিটির অন্যান্য জায়গাতেও যেন ছড়িয়ে দেওয়া হয় এবং এটা স্বল্প মানে লোনের মাধ্যমে 1% 2% লোনের মাধ্যমে সিটি যদি এই প্রসেসটা শুরু করে তাহলে ইজি হবে মানুষের জন্য রিটার্ন করে, কারণ বা ওটা ট্যাক্সের সাথে প্রপার্টি ট্যাক্সের সাথেও এড করা যেতে পারে। সিটিও বেনিফিটেড হবে এবং কমিউনিটিও বেনিফিটেড হবে এবং ল্যান্ডলর্ড যারা আছেন তারাও বেনিফিট। আমি এটুকু বলতে পারি যে এটা শুধু 1 to 3 ফ্যামিলি, আপনি ওই ল্যান্ডলর্ড কিন্তু ওই প্রপার্টিতে থাকতে হবে। যতটুকু আমার মানে প্রিভিয়াস যে ইনফরমেশন যেটা সেটা থেকে আমার জানা যে এটা ল্যান্ডলর্ড হ্যাভ টু স্টে ইন দ্যাট প্রপার্টি, এটা অ্যাটলিস্ট মিনিমাম 1 বছর থাকতে হবে এই কনভার্সনের জন্য। তো নর্মাল যে প্রসেসটা হলো যে আপনি একজন সিটি অ্যাপ্রুভ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি বিল্ডিং ডিপার্টমেন্টে এটা অ্যাপ্লাই করতে পারেন এবং পারমিট নিতে হবে। পারমিট নিয়ে এটা সিটির যে জোনিং ল আছে, রুলস রেগুলেশন আছে, সেটাকে আপনি কনভার্সন করে ওটাকে লিগাল করতে পারবেন। স্টিল আপনার মানে নর্মাল ওয়েতে আপনি যদি যান এটা করতে পারবেন এবং যাদের টাকা পয়সা নাই হয়তো ব্যাংকে থেকে লোন নিয়েও আপনি এটা করতে পারবেন, যেহেতু এটা আপনার প্রপার্টি ভ্যালু বাড়িয়ে দেবে। সেই জন্য আপনি যদি লোনও নিয়ে থাকেন এটা কোনো খারাপ আমি কিছু দেখি না। মানে বেসমেন্টের সেটআপটার কথা আপনি বলছেন, কিন্তু আমরা যদি রেন্টের কথায় আসি, রেন্ট আমরা বারবার আমাদের এই আলোচনা বলছি যে এটা ওপেন সিক্রেট, সিটি চাইলেই ব্যবস্থা নিতে পারে যেহেতু এখন পর্যন্ত ইলিগাল। কিন্তু যেটি হচ্ছে নিঃসন্দেহে বেসমেন্ট একটু কম স্বাস্থ্যকর কিন্তু কম ভাড়া, সেই কারণে যারা একটু আয় কম, ইনকাম কম, তারা বেসমেন্টটাকে প্রথম পছন্দ হিসেবে নিচ্ছেন। কিন্তু একই সাথে যেহেতু এখন পর্যন্ত এটা অবৈধ, লিগালিটি পায়নি, আমরা টিবিএন এর মাধ্যমে যারা থাকছেন কিংবা যারা ভাড়া দিচ্ছেন, আমরা চাই যে আইনি বিষয়টাও তারা জানুন, অর্থাৎ আইনটা তাদের জানা থাকুক, তারপর তারা আসলে সিটি তাদের ব্যাপারে কি ধরনের জানিচ্ছে আইনটা কি। যদি বেসমেন্টকে ল্যান্ডলর্ডের প্রথমে বলি, যদি আপনি ভাড়া দিয়ে থাকেন তাহলে আপনার রিস্ক ফ্যাক্টরটা আপনাকে কনসিডার করতে হবে। ইচ ভায়োলেশন আপ টু $25,000। ওকে, যদি আপনি ল্যান্ডলর্ড হয়ে থাকেন, ভাড়া দেন, যদি বিল্ডিং ডিপার্টমেন্ট আসে, আপনার সেই ভাড়ার পরিমাণ মানে ফাইনের পরিমাণ আপ টু $25,000। এন্ড আবার সেই ক্ষেত্রে যারা বেসমেন্ট ভাড়া নিয়েছেন, ভাড়াটিয়া যারা, আপনারা এই লিস্টটা এনফোর্সেবল না, কারণ এটা এই ডুয়েলিংটা লিগালাইজ না। আপনি ল্যান্ডলর্ডকে আপনি কোর্টে নিতে পারবেন না এবং ভাইস ভার্সা যদি আপনি ভাড়া না দিয়ে থাকেন, ল্যান্ডলর্ড আপনার কোর্টে যাইতে পারবে, কোর্ট থেকে আপনাকে নোটিশ দিতে পারবে এবং এভিক্ট করতে পারবে। অনেকে ধারণা করেন যে আমি বেসমেন্টে আসি, ভাড়া না দিয়েই থাকবো, আজীবন থেকে যাব, সরানো যাবে না। দ্যাটস নট ট্রু। আপনার কিন্তু মানে বাড়িওয়ালারা তো দেখা যায় যে এইসব ক্ষেত্রে একটু লুকানোর চেষ্টা করে তার বেসমেন্টের ভাড়াটি আছে কিনা। তিনি কোর্টে গিয়ে তখন কি বলবেন যে তিনি বেসমেন্টে ভাড়া দিয়েছেন? আমার বেসমেন্টে আমি দিয়েছিলাম গুড ফেইথে, আমি দিয়েছিলাম হেল্প করার জন্য, বাট আই নিড টু ইভিক্ট হিম। তো আপনি তখন কোর্ট আপনাকে যে ডু প্রসিডিউর আছে সবগুলা, অন্য ভাড়াটিয়াদেরকে সরানোর ক্ষেত্রে যে নিয়ম, এই ক্ষেত্রে তিনি আবেদন করতে পারবেন, অলমোস্ট সিমিলার প্রসিডিউর আপনি নিতে পারবেন। হ্যাঁ, এটা নিতে পারবেন। আপনারা ভয় পাওয়ার কিছু নাই। যে টেনেন্ট দিয়ে দিয়েছেন, আপনি টেনেন্টের বেসমেন্টে টেনেন্টের ভয় আপনি মুখ সরিয়ে নেবেন, আপনি সরাইতে পারবেন না, এই ধরনের কোনো কিছু না। এবং যারা বেসমেন্ট অ্যাপার্টমেন্ট থাকেন, অ্যাবিউজ করতেছেন ল্যান্ডলর্ডকে, তাদের জন্য নিউজ হলো যে আপনারা এটা করতে পারবেন না। হয়তো মাস 3-6 মাস হয়তো করতে পারবেন, বাট এটা কন্টিনিউ আপনি করতে পারবেন না। আপনার নামে সু হইতে পারে, আপনার নামে লিন বসানো যেতে পারে, ইট উইল বি ইন ইউর ক্রেডিট। সো ইটস নট গুড ফর এনিবডি, ইটস কাউন্টার প্রোডাক্টিভ। আপনি 6 মাস দিলেন না, দেখা গেল আপনার একটা লিন বসে আছে আপনার সোশ্যাল সিকিউরিটির বিরুদ্ধে, সেটা নিয়ে আপনার ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা আপনি পড়তে পারেন। অর্থাৎ অনেক আইনি জটিলতা হতে পারে। কিন্তু মূল বিষয় আমরা যেটা বলতে চাই সেটা হলো একটা আশার খবর হলো যে এই বেসমেন্টটাই লিগাল করার ব্যাপারে ভাবছে, সিটি ভাবছে, এবং সামনের দিনগুলোতে হয়তো কখনো আমরা এই অনুষ্ঠানে বসে সুখবর দিতে পারবো যে নিউ ইয়র্ক সিটি অলরেডি ইজ ইন প্লেস।
Okay. অলরেডি ইন প্লেস, জাস্ট লিগালাইজের যেগুলা শুধু নিউ ইয়র্ক সিটি না, এটা আলবেনি থেকে আসতে হবে। আলবেনির যে রুলস যেগুলো আছে, যে মাম্বো জাম্বো লিগাল মাম্বো জাম্বো যেগুলো আছে, সেগুলো এনফোর্স করতে হবে। এবং যখনই এটা এস্টাবলিশ হয়ে যাবে তখন এভরিবডি এবল টু ডু ইট। বাট দেন এগেন, ওই যে আপনাকে বললাম যে ওই যে 1 to 3 ফ্যামিলি বা 1 to 3 ফ্যামিলি থেকে 4 ফ্যামিলি করতে পারবেন, বাট অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বেসমেন্ট আপনি করতে পারবেন না। জাস্ট সিঙ্গল ফ্যামিলি হোম ওর 2 ফ্যামিলি হোম, 3 ফ্যামিলি হোম, এতটুকু পর্যন্ত এগুলো করতে পারবেন। আমরা একটু প্রসঙ্গটা পাল্টে আমরা যেতে চাই যে আপনি এই অনুষ্ঠানেই এর আগে 2 থেকে 3 বার এই খবরটি দিয়েছিলেন, এই বিষয়ে সতর্ক করেছিলেন, এই বিষয়ে সম্ভাবনা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছিলেন। সেটি হলো যে নিউ ইয়র্ক সিটিতে বাড়ি বেচে কেনার ক্ষেত্রে আগে শুধুমাত্র যিনি বাড়ি বিক্রি করছেন তিনি রিয়েলটরকে কমিশনটা দিতেন, কিন্তু নতুন যে নিয়মটি কার্যকর করা হয়েছে রিয়েলটরদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সেটি হলো যে এখন যিনি বাড়ি কিনবেন তাকেও রিয়েলটর ফি দিতে হবে, কমিশন দিতে হবে। এটি 17 আগস্ট থেকে কার্যকর হয়ে গিয়েছে। প্রায় 20 দিনের কাছাকাছি সময় পার হয়েছে। এর মধ্যে আপনার অভিজ্ঞতায়, অর্থাৎ আপনি যেহেতু এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন, কেমন সাড়া পাচ্ছেন কিংবা কেমন রিয়াকশন পাচ্ছেন? রিয়াকশনটা একটু শকিং আসলে। রিয়েল এস্টেট এজেন্ট যারা আছেন, যারা ব্যবসা, তাদের জন্য এটা নিউ, জাস্ট ব্রেকিং দ্য আইস। যারা বাড়ি কিনবেন ওনাদেরও এটা একটা শকিং নিউজ, কিভাবে আগাবেন। তো একটা ধারণা সবার মধ্যে রিয়েল এস্টেট যারা যে কমিশনটা, হ্যাঁ, 2 ভাবে দেওয়া যায়। এখনো আপনার যারা সেলার আছে তাদের সাথে যদি নেগোশিয়েট করা যায়, তা ওনারা দুজনকে এখনো দিচ্ছেন, এটা কোনো ইলিগাল কিছু না। বাট যারা মনে করেন যে একদম হার্ড লাইনে আছেন, না আমি অনলি শুধু আমার লিস্টিং এজেন্টকে কমিশন দিব, সেলারের আমার কনসার্ন না, তো তখন আপনি আপনার যে বায়ার আছে তার সাথে আপনি এটা নেগোসিয়েশন করে নেবেন। এটা মনে করেন নেশন ওয়াইড আমার জানা মতে 2 থেকে 3% কমিশন ফেয়ারলি এটা প্র্যাকটিস হচ্ছে। ধরেন 2 to 3%, ইট ডিপেন্ডস অন ক্লায়েন্ট, আপনি কোন ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতেন, কিভাবে আপনি ওনাকে বোঝাবেন যে এটা প্রসেস, এটা সবকিছুরই একটা দোকানে গেলেও তো একটা যে একটা ইয়ে দিয়ে একটা সম্পর্কের বিষয় আছে, সম্পর্কের বিষয় আছে, কন্ডিশনের বিষয় তো আছে। ওইটা আপনার বেসিক্যালি 1-to-1 নেগোসিয়েশন। আপনি আপনার ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন কিভাবে করবেন, 2% নেবেন না 2.5% নেবেন বা 3%, বাট এইটুকুই হচ্ছে 2 থেকে 3% এর মধ্যেই। কিন্তু সেলার এবং বায়ারের যে রিয়েলটর, তাদের মধ্যে কোনো নেগোসিয়েশনের বিষয় কি আছে? এখনো আছে। এখনো যে পুরনো যে ডিলগুলো মার্কেটে আছে এগুলোতে এখনো কিন্তু এক্সিস্টেড উপায় হচ্ছে। হয়তো আরো 3 থেকে 6 মাসের মধ্যে এটা উঠে যাবে, তখন হয়তো এই যে নিউ রুল যেভাবে আসছে সেভাবে এফেক্টেড। আপনার রিয়েলটররা তো চ্যালেঞ্জ ফেস করছেন। আপনারা যারা এখন বায়ারের এজেন্ট হিসেবে কাজ করতে চান, তিনি আগে বায়াররা সবাই জানেন যে আমাদের কোনো টাকা দিতে হবে না। এখন আপনি গিয়ে যখন বলছেন আপনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে কিংবা কথা হচ্ছে যে না এখন আমাকে কমিশন দিতে হবে, তার পক্ষে তাকেও তো এই বিষয়গুলো জানানো কিংবা তাকে ম্যানেজ করা আমরা যারা রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে, আমরা মনে করেন 500,000-এর বাড়ি হলে ওনাকে বলি যে এটা 5,20,000 হবে। আপনি এভাবে আপনার মাইন্ডসেট করতে হবে। যদি মার্কেট ভ্যালু যদি 500,000 থাকে, তা ওইটা আপনি ধরে নেন এটার ভ্যালু 520, তখন বলবে যে কেন 520 হচ্ছে, তখন আমাদের এক্সপ্লেনেশনটা আসে যে আমরা একটা সাইন এগ্রিমেন্ট, হ্যাঁ এটা আমাদের কমিশনের ব্যাপার। এটা কিন্তু এই ল কিন্তু যারা কমার্শিয়াল বিজনেসে, যারা হোটেল বা স্টোর যারা যে এগুলোতে কিন্তু আগে থেকে ছিল, এটা তিনি তার কমিশনটা ধরেই দামটা ধরেই, হ্যাঁ ওটা হতো। তো এখন ওইভাবেই আগাতে হবে। এবং কাস্টমার, আপনারা ভিউয়ার যারা টিভিএনে আছেন, আপনারা সারপ্রাইজ হবেন না যখন আপনার রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে বলবে যে আপনি কমিশন আপনাকে দিতে হবে। তো দিস ইজ দ্য ল, এটাই এখন থেকে এটাই মেনে নিতে হবে, এটা মেনে নিয়েই আপনি বাড়ি কিনতে হবে। 20 দিনের অভিজ্ঞতা কি বলছে? যদিও 20 দিনের রাতারাতি পরিবর্তন হয় না, তারপর যে লক্ষ্য নিয়ে রিয়েলটরদের অ্যাসোসিয়েশন এই আইনটা চেয়েছে কিংবা এই আইনটা কার্যকর হয়েছে, সেটা আসলে ওই পথে কি যাচ্ছে নাকি এটা? হ্যাঁ, ওটা তো আইন তো অমান্য করার আপনি করতে পারবেন না, এই দেশে সুযোগ নাই, তবে বাইপাস করার সুযোগ আছে, নেগোসিয়েশনের জায়গা আছে। আপনি এখনো আপনার যে লিস্টিং এজেন্ট আছে তার সাথে নেগোসিয়েশন করতে পারবেন, যে হোম সেলার যে আছে তার সাথেও আপনি নেগোসিয়েট করতে পারবেন, কারণ সেও তো বাড়িটা বিক্রি করতে হবে। সে বিক্রি না করলে তো আর মুভ অন হতে পারতেছে না, বুঝছেন? সো বাই এন্ড সেল ইজ এ বোথ পার্ট অফ দ্য প্রসেস। তো
যারা উইলিং সেলার যারা আছেন তারা কমিশন নিয়ে খুব একটা মাথা ব্যথা করতেছেন না, বাট সাম তো নিউ ইয়র্কে হচ্ছে না, বাট নিউ ইয়র্কের বাইরে যারা বিশেষ করে যাদের বাজেট কম বাজেট তারা অনেক নেগোসিয়েশনে যেতে হচ্ছে, যাদের বিগ absolute. বাজেট তারা হয়তো হ্যাঁ এটা নিয়ে মাথা কামাচ্ছেন না। খুব একটা মাথা ঘামাচ্ছে না। একেবারে শেষ মিনিটে আছি, বাড়ি বেচা কেনার ক্ষেত্রে দর্শকদেরকে আজকে সুসংবাদ দুঃসংবাদ কি দিতে চান, অর্থাৎ তাদের জন্য কি অপেক্ষা করছে, কোনো খবর আছে? না, মার্কেট যেভাবে আছে সেভাবে আছে, ইন্টারেস্টটা একটু কমে আসছে। স্টিল আমি বলবো ডোন্ট ওয়েট, বাই হাউস দেন ওয়েট। আচ্ছা, মানে বরাবরই যে পরামর্শ বাড়ি দিয়ে কিনে থাকেন, ওয়েট করুন, এমনি ওয়েট করার থেকে বাড়ি কিনে ওয়েট করুন, কারণ পরে আপনার সেটাকে অ্যাডজাস্ট করার একটা সুযোগ তো আছে। অফকোর্স। সো আপনি এখন অপেক্ষা করছেন, মানে যে বাড়িটার জন্য যে ইন্টারেস্ট রেট কমে আসার জন্য অপেক্ষা করছেন, বাড়ির দাম তো অটোমেটিক্যালি 1 বছর পর হয়তো অনেক বেশি আরো 100,000 বেড়ে যাচ্ছে, আরো 100,000 বাড়বে। এবং বিভিন্ন জায়গাগুলোতে তেমনটাই শোনা যাচ্ছিল যে হয়তো 3-4 বছর আগে যে বাড়িটার দাম অনেক কম ছিল, এখন হয়তো অনেকে আফসোস আমাদের করছেন। নিউ ইয়র্কে কমতেছে না, যে ও তো অন্যান্য জায়গায় কমতে পারে, বাট আমাদের নিউ ইয়র্কের এই 5 বড় বলেন, লং আইল্যান্ড, সাফোক কাউন্টি, ওয়েস্টচেস্টার কাউন্টিতে হচ্ছে না। কিন্তু অন্যান্য জায়গা তো কমছে না, বাড়ির দাম কি আসলে কমছে? নট রিয়েলি, হয়তো সাম পার্ট অফ মিড ওয়েস্ট ফ্লোরিডা, হয়তো সাম পার্ট অফ ফ্লোরিডা যেগুলা ওই ফ্লাড জোন দিয়ে দ্যাট, যেগুলা ব্যাড ওয়েদার নেইবারহুড, ওইগুলাতে হয়তো হইতে পারে। হতে পারে। অনেক ধন্যবাদ আসিফের চৌধুরী ভাই আমাদের স্টুডিওতে ধন্যবাদ জন ভাই, ধন্যবাদ টিভেন পিএস। এবং দর্শক যারা দেখছিলেন তারা নিশ্চয়ই আজকে, বিশেষ করে যারা নিউ ইয়র্ক সিটিতে ভাড়াটিয়া কিংবা বাড়িওয়ালা হিসেবে বসবাস করছেন, তাদের জন্য নিশ্চয়ই আসিফের চৌধুরীর দেওয়া এই তথ্যগুলো অনেক বেশি কাজে আসবে। এবং দর্শক আপনারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখনকার মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।